আসসালামু আলাইকুম। চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে আজ আমি AKM মাহাতা হোসেন আপনাদের কাছে নিয়ে এলাম আমাদের অডিও সিরিজ গল্পে অল্পে। আজকের গল্প কাশিমপুরের ডাকাত দল, যেটি লিখেছেন আমার প্রিয় বন্ধু অনিক সিদ্দিক। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই বিনীত নিবেদন এবং আশা রেখে শুরু করছি আজকের গল্প। হাতছড়িটা অনেকক্ষণ ধরেই নেড়ে চেড়ে দেখছিলেন ডক্টর শঙ্কর। রূপালী রঙের প্রায় 4 ফুট লম্বা একটি পিতলের হাতছড়ি দেখলেই হাতে নিতে ইচ্ছে করে। হাতলটা বেশ ভারী, শক্ত এবং মজবুত। বাকি দেহটাও বেশ ভারী, দেখলেই বোঝা যায় কোনো সাধারণ হাতছড়ি এটি নয়। কেমন যেন একটা রাজকীয় ভাব আছে এর মধ্যে, একটা পুরানো ঐতিহ্যের ঘ্রাণ, যেন বহু ইতিহাসের সাক্ষী হয়ে সে আজও দণ্ডায়মান। তো কি বুঝলেন? এরকম গর্বের সঙ্গে বললেন তালুকদার সাহেব। দারুণ! এরকম অ্যান্টিক জিনিস তো এখন কালোবাজার ছাড়া পাওয়াই যায় না। অনেকটা উচ্ছ্বসিত মনে হলো শঙ্কর বাবুকে। আসল চমকটাই তো এখনো দেখা বাকি রয়েছে। কিছুটা নির্লিপ্ত ভঙ্গি তালুকদার সাহেবের। কি? যেন আর তর সইছে না শঙ্কর বাবু। নিচের দিকটা ভালো করে দেখুন, একটা খাপের মতো আছে না? বলে মাথা নাড়লেন ডক্টর শঙ্কর। খাপটা ধরে টান দিন তো। খাপটা খুলতেই চমকে গেলেন ডক্টর শঙ্কর। ওরে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার! ছড়ি না বলে ছোড়াও তো বলা যায় একে। যেন বিস্ময় এখনো গাছে না শঙ্করবাবু। হাতছড়ির খাপের নিচে দুটো ধারালো ছুরি বসানো, খুবই ছোট, প্রায় 1.5 ইঞ্চির মতো, কিন্তু উপযুক্ত কারো হাতে থাকলে তা যে দারুণ কার্যকরী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তো কোথায় পেলেন এমন তফা? প্রশ্নটা না করে পারলেন না শঙ্করবাবু। কিছুটা স্মিত হয়ে হাসলেন তালুকদার সাহেব। আমার দাদা মারা যাওয়ার সময় এই জিনিসটি বিশেষভাবেই দিয়ে গিয়েছিলেন আমার নামে। বলে গিয়েছিলেন যেন তার বাড়ির নাতিন ছাড়া আর কাউকে জিনিসটা দেয়া না হয়। সেই হিসেবেই ছড়িটা এখন আমার কাছে। অবশ্য তার একটি কারণও আছে। কি কারণ? দাদা যখন দূরে কোথাও হাঁটতে যেতেন তখন ছড়িটা সব সময় সঙ্গেই নিতেন। শেষ বয়সে যখন কিছুটা দুর্বল হয়ে পড়েন তখন ছড়ির বাহক হলাম আমি। দাদা আমার কাঁধের উপর ভর দিতেন আর ছড়িটা ধরা থাকতাম আমি। ছড়িটা বেশ ভারী, তা হাতের নীতি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো হাঁটার সময় কখনো ছড়িটা ধরে হালকা নাড়াচাড়া দিলেই দাদা বলে উঠতেন, শক্ত করে ধর, একদম শক্ত করে ধরবি ছড়িটা। এই ছড়িটা আমাদের বংশের গৌরব, বুঝলি? হাত থেকে পড়লে কিন্তু বড়ই অমঙ্গল হবে। আর তখন আবার তিনি শুরু করতেন তার ছড়ির ইতিহাস। কি ইতিহাস মশাই? শুনবেন? আলবৎ। তো শুনুন। লর্ড জোনাথন শেফার্ডের নাম শুনেছেন কখনো? শোনার অবশ্য কথাও না, আমি নিজেও দাদার কাছেই প্রথম ওনার নাম শুনি। আসে যাকগে, তো তিনি যখন কাশিমপুরের এক জমিদার বাড়ির মেহমান হয়ে এসেছিলেন তখন পথের মধ্যে তিনি পড়লেন এক ডাকাত দলের কবলে। লোকবল যদিও তার সঙ্গে ছিলই, কিন্তু দীর্ঘদিনের ডাকাতির অভিজ্ঞতার সাথে লর্ডের লোকজন পেরে ওঠেন। লর্ড জোনাথন শেফার্ড আর তার ক্যারাভানের চালক বাদে সবাইকে তারা হত্যা করে এবং ক্যারাভানটি ছাড়া তারা বাকি সমস্ত মূল্যবান সামগ্রীও লুণ্ঠন করে নিয়ে যায়। তার মধ্যে মণিমুক্তা খচিত লর্ডের তরবারিটিও ছিল। কাশিমপুরের এরা ছিলেন বিশাল ডাকাত দল। বাঘা হাওলাদার ছিলেন এই ডাকাত দলের সর্দার। এই ডাকাত দলের বৈশিষ্ট্য ছিল যে তারা দিন দুপুরেও ডাকাতি করত, আর
আবার জমিদার কিংবা অভিজাত বংশের কেউ ছাড়া তারা ডাকাতি করতো না। এই কারণে সাধারণ লোকজন তাদের নিয়ে খুব একটা মাথা না ঘামালেও সম্ভ্রান্ত পরিবারের লোকজনদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। কিন্তু সেবার স্বয়ং লর্ডের বহরে ডাকাতি করার পরেও তাদের ব্যাপারে তবু কিছু করতে না পারাটা মান সম্মানের ব্যাপার হয়ে যায়। বিশেষ করে কাশিমপুরের জমিদারের তো তখন মাথায় হাত, কারণ ভারী বাসায় মেহমান হওয়ার কথা ছিল লর্ডের। তার জমিদারি তখন যায়, কারণ লর্ড তৎক্ষণাৎ রানার পাঠিয়ে জানিয়ে দেন যে 3 দিনের ভিতর এই ডাকাত দলের সমাধান করা না গেলে তার জমিদার সহ তার সমস্ত পদবিও কেড়ে নেওয়া হবে। যে ডাকাত দলের ইতিহাস হদিস 3 যুগেও পাওয়া গেল না, তার সমাধান করতে হবে কিনা 3 দিনে। জমিদারের সারা রাত নির্ঘুম কাটল। ভোরের দিকে বাড়ির পাহারাদার হরিপ্রসাদ এক সাংঘাতিক সংবাদ দিলেন। বাঘা হাওলাদার তার দলবল নিয়ে নাকি জমিদার বাড়ির দিকেই আসছেন। জমিদার এ কথা শুনে বেশ বিস্মিত। জঙ্গলের বাঘ লোকালয়ে হাজির হচ্ছে, তাও এমন মুহূর্তে যেমন বিশ্বাসই হচ্ছিল না জমিদারের। বাঘা হাওলাদারের উদ্দেশ্য বোঝাটাই ছিল তখন তার কঠিন ব্যস্ততা। তাই তৎক্ষণাৎ বাড়ির পালোয়ানদের তৈরি থাকতে বললেন তিনি। কিন্তু ভালো মতন প্রযুক্তি নেওয়ার আগেই ডাকাত দল বাড়ির উঠোনে ঢুকে পড়ে। বাঘা হাওলাদারকে বাধা দেওয়া কারসাধ্যি। জমিদার দূর থেকে দেখলেন আপাদ মস্তক কালো চাদরে ঢাকা 20 থেকে 25 জন তার উঠানে দাঁড়ানো। এদের মধ্যে একজনের গায়ে শুধু সোনালি চাদর, মাথায় কালো পাগড়ি। দূর থেকে দেখলে মনে হয় যেন বাঘের চামড়া জড়ানো। বুঝতে বাকি রইল না এটাই ডাকাত দলের সর্দার। জমিদার কোথায় আছেন? বেরিয়ে আসুন। যেন হুঙ্কার ছড়লেন একজন। জমিদার তো জমিদারের জায়গাতেই আছে। কথাটা বলতে বলতে অন্দরমহল থেকে উঠানে বেরিয়ে আসলেন জমিদার। শুনলাম আমাদের জন্য আপনার পেরেশানি হচ্ছে জমিদার। বাঘা হাওলাদার কথা বলল। সেই সাথে পুরো পরিবেশটাই যেন ঘম ঘম করে উঠল। পেরেশানির খবর তোমাদের কানে গেছে তাহলে? জমিদার, একটা কথা মনে রেখো, জঙ্গলে একটি পাতা নড়লেও তা বাঘা হাওলাদারের কানে যাবে। তবুও আমরা এসেছি আপনার কাছ থেকে বিষয়টা জানতে। বিষয় বিষয় হচ্ছে এতদিন তোমরা যা করেছিলে, কিন্তু এবার লর্ডের বহরে কেন এমন করতে গেলে যে কিনা আমারই বাড়ির মেহমান হয়ে আসছিল? কারণ জমিদার, ডাকাতের সময় আমরা সাদা পট্টা কালো পট্টা বিবেচনা করি না। আর আপনার মতো কারো চাটুকদার হওয়া সহজে আমাদের নেই। এ কথা শুনবার পর কিছুটা যেন থমকে গেলেন জমিদার। সে যাই হোক, আমরা এসেছিলাম একটি শর্ত নিয়ে। যেহেতু এখন পর্যন্ত কখনো আপনি আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াননি, তাই আমরাও আপনাকে অহেতুক বিড়ম্বনায় ফেলতে চাই না। তাহলে বলো তোমাদের শর্ত। যদি এই মুহূর্তে আপনার পালোয়ান দলের কেউ আমাকে লাঠি খেলায় পরাজিত করতে পারে, তাহলে আজ রাতের মধ্যেই আমরা কাশিমপুরের জঙ্গল ছেড়ে চলে যাব, আর এইদিকে ভুলেও পা মারাবো না। আর যদি সে পরাজিত হয়, হলে না, মাথার যে পাকড়িটা আছে তা সবার সামনে আমি পদদলিত করব। সেই সাথে 20 মণ ধান আর আপনার আস্তাবলের সবকটা ঘোড়াও আমার চাই। জমিদার বুঝতে পারলেন শেষের কথাগুলো বাঘা হাওলাদারের এক ধরনের চাল। এখন তার শর্ত নিয়ে প্রশ্ন করতে গেলে তার নিজেরই সম্মানহানি হবে। তাই তিনি অনেকটা ঠান্ডা মাথাতেই ব্যাপারটা সামলানোর চেষ্টা করলেন। এই ব্যাপারটা তাহলে বেশ তো। জমিদার বলে উঠলেন। তিনি তখনই তার পালোয়ান বাহিনী দিয়ে তাকে হুকুম দিলেন,
তোদের মধ্যে কে আছিস সামনে আয়, এটাই তোদের সুযোগ, তোদের যাচ্ছি নিয়ে দেয়ার। কিন্তু পালোয়ান বাহিনীর মধ্যে যেন ইতস্ততা কাজ করলো। কে যাবে বাঘা হাওলাদারের সাথে লড়তে? সেই পালোয়ান বাহিনীর মধ্যেই ছিল আমার দাদারও বর্তা হারুন তালুকদার। দেহতে বন্যে হাতির জোর থাকলেও বুদ্ধিতে তিনি ছিলেন একেবারেই নাবালক। কিন্তু বারবার দেহের জোরেই বিপদে পড়েও বেঁচে যেতেন। তিনি এগিয়ে এলেন হাওলাদারের সাথে লাঠি খেলতে। তৎক্ষণাৎ শুরু হয়ে গেল লাঠি খেলা, কিন্তু বুনো হাতিটাকে কাবু করতে বাঘার বেশিক্ষণ সময় লাগলো না। মাথার উপর একবারই পড়তেই হারুন তালুকদার মাটিতে লুটিয়ে পড়লেন। জমিদারের বিস্মিত মুখের দিকে তাকিয়ে বাঘা হাওলাদার কিঞ্চিত হাসলেন। চিন্তার কারণ নেই, জ্ঞান হারিয়ে ফেলেছে কেবল। জমিদার যেন পুরো স্তব্ধ হয়ে গেলেন। কি বলবে, কি করবেন ভেবে পেলেন না। জমিদার, এই তোমার পালোয়ানদের অবস্থা। তবুও ভালো, তাদের মধ্যেই একজন আছে যার কিনা সাহস আছে বাঘা হাওলাদারের সাথে লড়াই করার। বলে হই হই করে হেসে উঠলেন তিনি। ডাকাত দলের বাকি সবাই বিজয় উল্লাস ধ্বনি ছাড়ল, তবে হাত দিয়ে তাদের থামিয়ে দিলেন সর্দার। ধীরে ধীরে তিনি এগিয়ে গেলেন জমিদারের দিকে। পালোয়ান দলের বাকিরা ভীত সন্ত্রস্ত হয়ে চার চার জায়গাতেই দাঁড়িয়ে থাকলো। সর্দার কাছাকাছি আসতে জমিদার তার মুখের সামনে বাড়িয়ে দিল তার হাতে ধরা ওই ছড়িটা। খবরদার, ওখানে দাঁড়িয়ে থাকো, যেন জমিদার হুঙ্কার দিলেন। কিন্তু তার হুঙ্কারে কোনো কাজ হলো না। বাঘা ছড়িটা ধরে একটা হ্যাচকা টান দিল, আর তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। টান দেওয়ার ফলে ছড়ির নিচের খাপটা খুলে ছোড়াটা বেরিয়ে আসলো, আর সঙ্গে সঙ্গে জমিদার দেরি না করে সেই ছোড়ার তীক্ষ্ণ ফলাটা সজোরে ঢুকিয়ে দিলেন পাখা হাওলাদারের গলার ভিতর দিয়ে। ডাকাত দলের বাকিরা অবাক দৃষ্টিতে তাদের সর্দারের রক্তের বন্যা বয়ে যেতে দেখল। ওদিকে পালোয়ানরা এই দৃশ্য দেখে যেন বুকে 100 হাতির জোর পেলেন। তারা ঝাঁপিয়ে পড়ল বাকি ডাকাত দলের উপর। গ্রামবাসীরাও জমিদার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে দৃশ্য দেখছিলেন। হরিপ্রসাদ তাদের সবাইকে গেটের বাইরে জড়ো করেছিলেন। বাঘা হাওলাদারের কুপকাত হওয়া দেখে তারাও চোরাও হয়ে গেল বাকি ডাকাত দলের উপর। সবার জন্যই সেবার সবকটি ডাকাতকে ধরা সম্ভব হয়েছিল। এরপর নাকি তাদের সবাইকে জমিদারের নির্দেশে গ্রামেরই মাঝখানে নিয়ে একে একে পুড়িয়ে মারি ফেলা হয়, যেন তাদের কোনো চিহ্নই না থাকে। হারুন তালুকদারের জ্ঞান ফেরার পর জমিদার অবশ্য তাকে তা বীরত্বের পুরস্কার দিয়েছে। অনেক মূল্যবান সামগ্রী উপহার হিসেবে দেন তিনি। অত্যন্ত সাহস করে এগিয়ে এসে জমিদারের মান রক্ষার জন্য, যার মধ্যে এই ছড়িটিও ছিল। যে অসামান্য ছড়ি, সেই 1.5 ইঞ্চি ছোড়াটা দিয়েই বাঘা হাওলাদারের মতো জঙ্গলের বাঘের সলিল সমাধি রচিত হইয়াছিল। সেটাই হাত ঘুরে এখন আমার কাছে। আর জমিদারের পরে কি হলো? ও, লর্ডের কাছে জমিদারের এই খবর যাওয়ার পর তিনি তৎক্ষণাৎ পুরস্কার করলেন। ব্রিটিশের উপনিবেশে এই খবর যাওয়ার পর তাকে কাশিমপুরের নবাব উপাধিও দেওয়া হয়েছিল। নবাব হয়েছিল? বেশ তো। আচ্ছা, আপনার দাদা কি কখনো জমিদারের নামটা আপনার কাছে বলেছিলেন? না, তা তিনি বলেননি। অবশ্য কখনো তাকে জিজ্ঞেসও করিনি। কথাগুলো বলার সময় তালুকদার সাহেব খেয়াল করলেন
অনেকক্ষণ ধরেই শঙ্করবাবু ঘরের মাঝ দেয়ালে টাঙিয়ে রাখা একটি ছবির দিকে বারবার তাকাচ্ছেন। তিনি সেদিকে লক্ষ্য করে একটু স্মিত হাসলেন। ভালো জায়গাতেই চোখ পড়েছে আপনার, এর কথা আমি এখনই আপনাকে বলতে চাচ্ছি না। হুম, দেখেছিলাম পেন্টিংটা। তেল রং দিয়ে আঁকা নিশ্চয়ই। হুম, এটা সেই হারুন তালুকদারের সময়কারী ছবি, তখনকার কোনো চিত্রকারের আঁকা। এটা অবশ্য আমার বাবা পেয়েছিল। আপনার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার তো বেশ ছিলেন দেখছি। সুঠাম দেহ, কাঠবুদি লম্বা চুল, গায়ের কালো চাদর, আর সেই সঙ্গে হাতে ধরে নিশ্চয়ই ছবিটি। কথাগুলো বলতে বলতে শঙ্করবাবু উঠে গিয়ে ছবিটির একদম কাছে চলে গেলেন। আর জি জি, ঠিক ধরেছেন, আর ছড়িটি স্তরে বলে উঠলেন তালুকদার সাহেব। ছড়িটিকে মনে হচ্ছে তিনি ছোড়া হিসেবে ব্যবহার করতে বেশি পছন্দ করতেন। হাতলের দিকটা না ধরে তিনি গোড়ার দিকটা ধরেই দাঁড়িয়েছেন। অন্তত ছবিতে সেরকমই দেখাচ্ছে। কথাগুলো বলে তিনি একটু থামলেন। তারপরে ফিরে এসে ছড়িটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কি জানি একটা বোঝার চেষ্টা করছিলেন। তালুকদার সাহেব অনেকটা বিস্ময় নিয়ে তাকিয়ে তাকিয়ে তাকে দেখছেন। হঠাৎ তিনি ছড়ির হাতলটা ধরে প্রায় সমস্ত শক্তি দিয়ে সেটিকে ঘোরানোর চেষ্টা করলেন। কি করছেন? তালুকদার সাহেবের বিষয় যেন আর সয় না, কিন্তু তার থেকেও তিনি আরো বিস্মিত হলেন যখন দেখলেন শঙ্করবাবু হাতলটিকে ঘোরানো শুরু করেছেন আর ছড়িটার ভিতর থেকে আস্ত এক তরবারি বের হয়ে এসেছে। তিনি যখন সেটি উঁচিয়ে ধরলেন তখন দেখলেন যে তার মাঝখানে 3টি দামি পাথর জল জল করছে। তরবারিটা এত সরু যে হাত ছড়ির মাঝখানে খুব সহজেই এটি গিয়েছিল। এই দৃশ্য দেখার পর তালুকদার সাহেবের মুখ দিয়ে যেন আর কথা বেরোচ্ছিল না। সেদিকে তাকিয়ে শঙ্করবাবু যেন একটু হেসেই ফেললেন। কিভাবে বুঝলাম এই তো? তালুকদার সাহেবের বিস্ময় তখনও কাটেনি। তিনি কিছু না বলে কিছুটা অন্যমনস্ক হয়ে মাথা নাড়লেন। তাই শঙ্করবাবুই বলা শুরু করলেন। খটকাটা আমার লাগা শুরু করেছিল জঙ্গলের বাঘ লোকালয়ে ঢোকার পর থেকে। ডাকাত সর্দার যতই সাহসী হোক না কেন, তিনি জেনে তার লোকজনকে জমিদার বাড়ির অন্দরমহলে নিয়ে এসে বিপদে ফেলতে পারেন না। তার অবশ্যই জানা থাকার কথা যে তার লোকজন যতই দক্ষ হোক না কেন, জমিদারের শয়ে শয়ে লোকের সাথে একভাবে লড়িয়ে জিতাটা বোকামি। তার তো নিজের থেকে ধরা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যদি কিনা। একটু যেন থামলেন শঙ্করবাবু। যদি না, প্রশ্নটা না করেই পারলেন না তালুকদার সাহেব। যদি কিনা ডাকাত সন্তানের সাথে জমিদারের সখ্যতা না থাকে। জমিদার হিসেবে বাঘা তালুকদারের কথা নিশ্চয়ই জমিদার জানতেন। আর সে সময়কার এসব ডাকাত দলদের সাথে জমিদারের সখ্যতা নতুন কিছু নয়। অনেক জমিদারই এদের নিজেদের প্রয়োজনই ব্যবহার করতেন আর বিনিময়ে তাদের মূল্যবান উপহার প্রদান করতেন। সেরকমই কোনো প্রয়োজনে হয়তো জমিদার নতুন করে ফোন দিয়ে এটেছিলেন বাঘা তালুকদারের সাথে। লর্ড জনাথনের আসার সঠিক সময়, পথ আর তার সঙ্গের লোকজনের খবর হয়তো জমিদারি সর্দারকে দিয়েছিলেন। কিন্তু কিন্তু এত জমিদারের কি লাভ হতো? জমিদার খুব সম্ভবত এখানে খুব দূর দিয়ে চিন্তা করেছিলেন। ব্রিটিশ উপনিবেশদের প্রতি উপমহাদেশের জমিদারদের বরাবরই কিছুটা ক্ষোভ ছিল, কিন্তু জমিদারিত্ব বহাল রাখার জন্য তাদের সাথে সবসময় আবার মানিয়েও চলতে হতো। তাই জমিদার এখানে একটি অভিনব পন্থা অবলম্বন করেছেন হয়তো। তার প্রধান উদ্দেশ্য ছিল নবাব উপাধি। এতে করে তার নিজ অঞ্চলের ক্ষমতাও বেড়ে যেত, আবার কেন্দ্রীয় ক্ষমতার একটি অংশ হওয়ারও সম্ভাবনা ছিল। ডাকাত দল যখন লর্ডের বহরে হানা দেয় তখন লর্ডকে কাছে হাতের কাছে পেয়েও তাকে ছেড়ে দেওয়া হতো সর্দারের জন্য সবচেয়ে বড় বোকামি, যদি কিনা এতে জমিদারের কোনো লাভ না থাকত। আর সেই বহর থেকে ডাকাতি করা লর্ডের তরবারিটি খুব সম্ভবত আমি হাতে ধরে আছি।
তাই যদি হয় তাহলে জমিদার কর্তৃক ডাকাত সর্দারের পতন আর পুরা ডাকাত দলের পুড়িয়ে মারা ঘটনাটা আপনি কিভাবে বলবেন? এখানে এসে আমি নিজেও কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনার গ্রেট 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 গ্র্যান্ডফাদারের ছবিটা দেখার পর সব পরিষ্কার হয়ে যায় আমার কাছে। আমি এখনো অন্ধকারে, শঙ্কর বাবু। আর ধাঁধায় রাখবেন না, বুঝিয়ে বলুন। দেখুন, পুরোটাই কিন্তু আমার কল্পনা, মনের আন্দাজে নির্ভর করা। আমার কথায় বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। এই হাতছড়ির ভেতর দিয়ে আস্ত আর তরবারি বের হওয়ার পর তো আপনার সব কথাই বিশ্বাস করতে ইচ্ছে করছে আমার। আপনি বলুন দয়া করে। হারুন তালুকদারের ছবিতে তার বরণের কালো চাদর আর প্রতীক দেখে আমার মনে এক অসম্ভব ভাবনার উদয় হলো। এছাড়া আপনার দাদার বলা পুরো কাহিনীতে তার ভূমিকা যেন অনেকটাই ম্লান। তখন মনে হলো বাঘা হাওলাদারকে হয়তো জমিদার মারেননি, তিনি হয়তো নাম বদল করে হয়ে যান হারুন তালুকদার। আর লর্ডের তরবারিটি তিনি বয়ে বেড়ান হাত ছড়ির ভিতর করে। আগের যুগে দক্ষ কামারের যে অভাব ছিল না, লুকায়িত তরবারই তার প্রমাণ। আপনি তাহলে বলতে চাচ্ছেন আমার গ্রেট 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 গ্র্যান্ডফাদার ছিলেন একজন ডাকাত সর্দার? বিষয় নিয়ে প্রশ্নটা করলেন তালুকদার সাহেব। পুরোটাই তো আমার ধারণা থেকে বললাম কি। তাহলে লর্ডের কাছে জমিদার প্রমাণ করলেন কিভাবে যে তিনি ডাকাত দলকে নিশ্চিহ্ন করেছেন? ডাকাত সর্দারকে হত্যা, পুরো ডাকাত দলকে পুড়িয়ে মারা, এসব তিনি কেন করেছিলেন বুঝতে পারলেন না? যাতে কোনো প্রমাণ না থাকে। যদি বন্দি হিসেবে কাউকে লর্ডের কাছে পাঠানো হতো, তাহলে হয়তো কেঁচো করতে সাপ বেরিয়ে আসতো, তখন পুরো পরিকল্পনাটাই ভেস্তে চলে যেত। আর তাই তিনি চাননি, বিধায় ডাকাত দলের বদলে হয়তো অন্য কারো লাশ দেখিয়েছে। আর তা একজন জমিদার কিংবা ডাকাত সর্দার কারো পক্ষেই অসম্ভব না। ডাকাত সর্দার কিংবা ডাকাত দলের কারো চেহারা তো আর কারো চেনার কথা না। তাই লর্ডে আর বিশ্বাস না করে উপায় তো ছিল না। কথাগুলো শুনে তালুকদার সাহেব কিছুটা চুপ করে থাকল। সেটি বুঝতে পেরে শঙ্করবাবু বলে উঠলেন, ভুলুণ্ঠিত পালোয়ানের থেকে কিন্তু দুর্ধর্ষ কোনো ডাকাত সর্দারের বংশধর হতে আমার বেশি ভালো লাগতো, যদিও এ দুটি কোনোটি সৌভাগ্যই আমার হয়নি। তার কথা শুনে তালুকদার সাহেব একটু না হেসে পারলেন না, কিন্তু ঠিক তখনই নিচতলার গ্র্যান্ডফাদার ক্লকটা পুরো বাড়ি কাঁপিয়ে বেজে উঠল, হালকা হতে যাওয়া পরিবেশটাকে যেন আরো একটু গম্ভীর করে।